শুরুতে ভারী বৃষ্টির মধ্যে একটা মেয়েকে হেঁটে যেতে দেখতে পাই। এরপরে মেয়েটা একটা বাসে উঠে সোজা বাড়িতে চলে আসে। লাইটের সুইচ চাপে, তবে সমস্যা থাকায় লাইটের সুইচ জ্বলে না। অন্ধকারের সামনে গিয়ে তার চাচাকে ডাকতে থাকে, তবে তার চাচার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তাই সে আস্তে আস্তে তার চাচার রুমের দিকে যায়। তখন সে পায়ের নিচে একটা পাজেলের টুকরা পায়, যেটা সে হাতে নিয়ে দেখে। সামনে পা ফেলতেই তার পা রক্তের উপর পড়ে। সামনে তাকাতেই সে তার চাচার নিথর মরদেহ দেখতে পায়। তাকে কিছুক্ষণ আগেই মার্ডার করা হয়েছে। তো তার নাম হচ্ছে ডং হুন। ঠিক তখনই লাইট জ্বলতে নিতে থাকে, আর ওই মেয়েটা তার চাচাকে শান্তভাবে দেখতে থাকে। মেয়েটার চেহারায় টেনশনের ছাপ বা আতঙ্ক কোনো কিছুই দেখা যাচ্ছে না। মা বাবার মৃত্যুর পর তার চাচাই তাকে দেখে রেখেছে। কিছুক্ষণ পরে পুলিশ ইনভেস্টিগেশন করতে আসে। এই কেসের দায়িত্বে আছেন হান। হান যখন এই মেয়েটাকে দেখে তখন তার কিছুটা সন্দেহ হয় যে লোকটা মার্ডার হয়েছে সে ছিল একজন রিটায়ার্ড ডিটেকটিভ। পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে তার ঘাড়ে স্ক্রুড্রাইভার বা সুচালো কিছু ঢুকিয়ে তাকে মারা হয়েছে। অনুমান করা হয় 9টার দিকে তাকে মার্ডার করা হয়েছে। এরপর হান ওই মেয়েটার রুম ভিজিট করে। হান সেখানে ওই মেয়েটার আঁকা কিছু ছবি দেখতে পায়। সেগুলো বেশ অদ্ভুত ও ভুতুড়ে ছিল। পাশের ব্রারদানিতে ওই রকম একটা স্ক্রুড্রাইভারও ছিল। এতে হানের সন্দেহ ওই মেয়েটার উপর পড়ে। এরপরে আমরা ওই মেয়েটাকে পুলিশ স্টেশনে দেখতে পাই। খুনের বিষয়টা তদন্ত করতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। অফিসার ইয়াং জিজ্ঞাসা করে সে কখন বাড়িতে গিয়েছে, তার কাছে কোনো কিছু অস্বাভাবিক বলে মনে হয়েছে কিনা। উক্ত মেয়েটা কোনো উত্তর দেয় না। চুপচাপ দেখে অফিসার তাকে ডাক দেয় ইনা। তো উক্ত মেয়েটার নাম হচ্ছে ইনা। ইনা বলে, ঘরে ঢোকার পর কি হয়েছে সেটা আমি মনে করতে পারছি না, আমি সবকিছু ভুলে গিয়েছি। তো ভুলে যাওয়া এটা হচ্ছে ইনার একটা প্রবলেম, তো এটা আমরা মাথায় রাখবো। এটা তো মাত্র 1 ঘন্টা আগের কথা, এত সহজেই ভুলে গেলে কি করে। ইয়াং জানতে চায় ঘরে ঢোকার পর তুমি কি দেখেছ, স্কুল থেকে কয়টার দিকে বাড়িতে ফিরেছ। আমি 8টার দিকে বাসে উঠেছি আর 9টার দিকে বাড়িতে গিয়েছি। তারপর ঘরের ভিতরে প্রবেশ করি। এরপর কি হয়েছে আমি কোনো কিছুই মনে করতে পারছি না। তো তোমার স্মৃতিশক্তি কখন ফিরে আসবে? এটা বলে ইয়াং একটু মজা নেয়। যা শুনে ইনা বলে, আমার মনে পড়েছে। তারপর আমি চাচাকে তার রুমে মৃত অবস্থায় দেখতে পাই। তো এমন অস্পষ্ট জবানবন্দি দেওয়ায় ইনার উপর হানের সন্দেহ আরও বাড়ে। এরপরে ইয়াং ক্রাইম স্পটের রিপোর্ট দেখে আর বলে, কিলার এমন কোনো প্রমাণ রেখে যায়নি যা থেকে আমরা বুঝতে পারি কে এই খুনটা করেছে। তবে এখানে 13 মিনিটের একটা গ্যাপ আছে। তো এই 13 মিনিটে ইনা কি করেছে? শুধু একটা বিষয় বুঝতে পারছি, সেটা হচ্ছে কিলার আগে থেকেই ভিকটিমকে চিনত। তখন হান বলে, আমরা কিভাবে ইনাকে বিশ্বাস করতে পারি? সে তো মিথ্যা কথাও বলতে পারে। এটাও তো হতে পারে বাস স্টপ থেকে সে শর্টকাট রাস্তা নিয়েছে, যার জন্য সে আরও 8 মিনিট এক্সট্রা পেয়েছে। তো 13 আর 8 মোট 21 মিনিট। আর 21 মিনিট একটা মার্ডার করার জন্য যথেষ্ট সময়। এরপর হান তার চাচার ছবি দেখিয়ে আবার ইনাকে জিজ্ঞাসাবাদ করে। ভিকটিম কিলারকে হত্যা করার সময় কোনো বাধা দেয়নি। আর যে ওয়েপন দিয়ে তোমার চাচাকে মার্ডার করা হয়েছে সেটাতে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে। আর আমি জানতে পেরেছি জায়গা জমি নিয়ে তোমার চাচার সাথে তোমার ঝগড়া চলছিল। তবে ইনা এটা অস্বীকার করে। কিছুক্ষণ ভেবে হান বলে, তুমি তোমার চাচাকে খুন করেছ। তুমি একমাত্র সাসপেক্ট যে তার খুন হওয়ার সময় সেখানে ছিলে। ইনা বলে, সত্যি আমি কিছু জানি না। আজ রাতে আমার শেষ কথা, আমি কি এখন বাড়িতে যেতে পারি? এরপরে ইনা বাড়িতে চলে আসে। আর সে সেখানেই শুয়ে থাকে যেখানে তার চাচার ডেড বডি পাওয়া গিয়েছে। কিন্তু ইনা এমনটা কেন করছে? কি রহস্য আছে এই খুনের পিছনে? আর কল্পনা করতে থাকে সত্যি কি সে তার চাচাকে মেরে ফেলেছে। তো দৃশ্য এখান থেকে 10 বছর পরে চলে আসে। ইনা তখন বাঞ্জি জাম্পিং করছিল। এটা করতে তার অনেক ভালো লাগে, কারণ এটা করে সে মৃত্যুর ফিল পায়। এখন ইনা একজন ডিটেকটিভ হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই। 10 বছর পরেও সে ওই কেসটা ভুলতে পারেনি। হান ইয়ম নামের একটা মেয়ের সাথে দেখা করে। 10 বছর আগে সে কোরিয়া থেকে পালিয়ে গিয়েছে। এখন সে আবার কোরিয়া থেকে ফিরে এসে ফাস্টফুডের দোকান দিচ্ছে। হান তার স্বামীর হাতে লক আপ দিয়ে আটকে রাখে। হান ইনাকে বলে, তোমার স্বামী ভেনিজুয়েলার নাগরিক এবং সে ড্রাগস কেনাবেচার সাথে জড়িত আছে। এতে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু জানতে চাই মার্ডারের আগে ইনা তোমার সাথে দেখা করেছিল এবং সে তোমাকে কি বলেছে। ইয়ম তাকে একই কথা বলে, সে আমার সাথে ছিল আর আমি এটার সাক্ষী। তো কোনো ক্লু না পাওয়ায় হান চলে আসে। থানায় এসে হান দেখতে পায় ইনা আগে থেকেই পুলিশ স্টেশনে বসে আছে। ইনা হানকে দেখে টিটকারি করে আর বলে,
এত বছর হয়ে গিয়েছে, তুমি এখনো কিলারকে ধরতে পারোনি? আমি একটু আগেই তোমার রুমমেটের সাথে দেখা করেছি। ইনা বলে সে দেশে ফিরে এসেছে। আচ্ছা, আমার সম্পর্কে সে কি বলেছে? এটা জানতে তুমি এত আগ্রহী কেন? দেন ইনা হানকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে আসে। এরপর ইনা তার অফিসে যায়। ইনা যখন অফিসে পৌঁছায় তখন দেখতে পায় সেখানে কেউ নেই। ইনা তার বসকে ফোন করে, আমি তো অফিসে এসেছি কিন্তু এখানে কেউ নেই। বস বলে, তুমি আবার ভুলে গিয়েছ, আমরা ক্রাইম স্পটে আছি, এখানে চলে আসো। তারপর ইনা তাড়াতাড়ি করে ক্রাইম স্পটে চলে আসে। তখন তার কলিগ বলে, একটা ছেলের মার্ডার হয়েছে, যার বয়স 10 বছর। বাড়িতে তার মা বাবা আর ছোট ভাই ছাড়া কেউই ছিল না। ইনা সর্বপ্রথম ভিকটিমের ছবি দেখতে থাকে। তখন অন্য একজন কলিগ বলে, খুন করার পর মার্ডার ওয়েপন ক্লিন করা হয়েছে। যখনই না ওই বাচ্চাটার রুম পরিদর্শন করে তখন বুঝতে পারে বাচ্চাটা অনেক ট্যালেন্টেড, কারণ বাচ্চাটা অনেক প্রতিযোগিতায় মেডেল জিতেছে। সে তার সকল জিনিসে নিজের নাম লিখে মার্ক করে রাখত। হতে পারে এইসব কারণেই জেলাস ফিল করে তার ছোট ভাই তাকে মার্ডার করেছে। কিন্তু তার ভাই বলেছে সে রুমের মধ্যে এসে তার ভাইয়ের মৃতদেহ দেখতে পেয়েছে। তারপর সে তার বাবা মাকে জানিয়েছে। এরপরেই পুলিশকে ফোন করা হয়েছে। বাচ্চাটার কথা শুনে ইনা বুঝতে পারে এখানে কোনো ঘাবলা আছে। এই সব কিছু বুঝতে পেরে ইনা বলে মার্ডার তার ছোট ভাই করেছে। ইনভেস্টিগেশন শেষ করে তারা সবাই অফিসে ফিরে আসে। তখন ইনা তার কলিগকে বলে সে তার জন্য পছন্দের কফি আর কেক নিয়ে এসেছে। যা দেখে বস বলে, তোমার এইসব ফালতু জিনিস ঠিকই মনে থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস মনে থাকে না। ছেলেটার ছোট ভাইকে পুলিশ কিলার মনে করছে, কিন্তু সে পুলিশের কাছে বয়ান দিয়েছে বাড়িতে যাওয়ার পর তার কোনো কিছুই মনে নেই। ঠিক 10 বছর আগে তুমি যেভাবে জবানবন্দি দিয়েছিলে ঠিক সেভাবেই সে জবানবন্দি দিয়েছে। এ কথা শোনার পর কোনো উত্তর না দিয়ে ইনা ওই ছেলেটার সাথে কথা বলতে চলে যায় আর বলে, আমি শুনেছি তোমার কোনো কিছুই নাকি মনে নেই। 10 বছর আগে এমন একটা ঘটনা আমার সাথেও ঘটেছে। ওই ঘটনার সম্পর্কে আমারও কোনো কিছু মনে নেই। তো চলো আমরা কিছু মনে করার চেষ্টা করি। কিন্তু ছেলেটা একই কথা বলে। যা দেখি না বলে, আমার মনে হচ্ছে তুমি এই ঘটনাটা রিক্রিয়েট করছো। যা শুনে ছেলেটা ঘাবড়ে যায় আর বলে দেয় সে তার ভাইকে খুন করেছে। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই। তারা একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল আর তারা ডংহুন কেচের সম্পর্কে কথা বলছিল। কেসটার বয়স 10 বছর হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে খুনিকে খুঁজে বের করা বেশ কঠিন। আমি তো এখন এটা মনে করি ইনাই তাকে খুন করেছে। ওই দিন রাতে হান সেই ক্রাইম স্পটে যায় যেখানে তার চাচাকে খুন করা হয়েছে। তখন সময় ছিল 8টা। হান কল্পনা করে ইনা 8টার সময় স্কুল থেকে বাড়ির দিকে রওনা হয়েছে। তার চাচাকে খুন করার 1 ঘন্টা আগে, অর্থাৎ 8টা 8 মিনিটে সে বাসে উঠেছে। সিসিটিভিতে দেখা গিয়েছে সেই রাতে ইনা ছাড়া অন্য কোনো যাত্রী বাসে ছিল না। এরপরে ইনা বাস থেকে নামে আর হেঁটে তার বাড়িতে যায়। আর 8:40-এ সে বাড়িতে পৌঁছায়। তখন তার চাচা বেঁচে ছিল। এর মানে ইনাই খুনটা করেছে। কিন্তু প্রমাণ না থাকায় হান এটা প্রমাণ করতে পারছে না। হানকে বাড়ির আশেপাশে ঘুরতে দেখে ইনার বাড়ির কাজের লোক পুলিশকে কল করে দেয়। তাই পুলিশ এসেছে। পুলিশ হানের সাথে কথা বলে সেখান থেকে চলে আসে আর তারা সফট ড্রিঙ্কস খাওয়ার জন্য একটা খাবারের দোকানের সামনে গাড়ি থামায়। ঠিক তখনই একটা লাল গাড়ি ট্রাফিক সিগন্যাল না মেনে তার সামনে থেকে স্পিডে চলে যায়। সে তখন গাড়িটাকে ফলো করতে চায়, কিন্তু তার কলিগ যেহেতু সফট ড্রিঙ্কস আনতে গিয়েছে তাই সে আর গাড়িটাকে ফলো করতে পারে না। আসলে ওই গাড়িতে ইনা আছে, কিন্তু সে এমনটা কেন করলো? তার আচরণে বেশ রহস্য লুকিয়ে আছে। বাড়ির ভিতরে ঢোকার পূর্বে একটা ডেলিভারি বয় ইনার জন্য একটা পার্সেল নিয়ে আসে, কিন্তু কে ওই পার্সেলটা পাঠিয়েছে তা বিস্তারিত জানা যায় না। ইনা সেটা রিসিভ করে। তারপর ইনা পার্সেলটা খুলে দেখতে পায় তার মধ্যে একটা পাজেল আছে। এখন কথা হচ্ছে কে এই পাজেলটা পাঠালো। তাড়াতাড়ি বাড়িতে এসে ইনা 2টা পাজেল একসাথে মিলিয়ে দেখে। বুঝতে পারে পাজেলটা তাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু পাজেলটা কি ইঙ্গিত করছে এটা সে বুঝতে পারছে না। সব মিলিয়ে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। এটা জানতেই না হানকে কল করে, কিন্তু হান কল রিসিভ করে না। আর এখানেই 9 পাজেলের প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এর সাথে সাথে আমরা এখন প্রশ্নবিদ্ধ, কে তার চাচাকে খুন করেছে? ইনা না অন্য কেউ? অন্য কেউ হলে সে কে? এটা জানতে হলে আমাদেরকে নেক্সট এপিসোডগুলো দেখতে হবে। যদি এই ভিডিওতে ফিডব্যাক ভালো পাই তাহলে নেক্সট এপিসোড আনবো। ফিডব্যাক ভালো না পেলে এই ড্রামাটার উপর আর কোনো কাজ করব না।